আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো নবম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যাসিড বৃষ্টি। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারের টাইটেল অ্যাসিড এবং ক্ষার, তাহলে এখানে অ্যাসিড বৃষ্টি রিলেটেড কথাবার্তা হতে পারে। আমরা এখন অ্যাসিড বৃষ্টি কেন হতে পারে, অ্যাসিড বৃষ্টির ফলে কী কী সমস্যা হতে পারে ইত্যাদি রিলেটেড যে প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসে বা বিভিন্ন স্কুল প্রশ্নে আসে, আমরা এখন সেই প্রশ্নগুলো থেকে ফোকাস করে আমরা এই পার্টটার অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, আসো এখন আমরা একটু ফার্স্টে সংজ্ঞাটা একটু দেখি যে অ্যাসিড বৃষ্টি কাকে বলে। তো দেখো কি বলছে যে অ্যাসিড বৃষ্টি বলতে সেই বৃষ্টিকে বোঝায় যেই বৃষ্টির পানির পিএইচ এর মান স্বাভাবিক পানির পিএইচ এর মান থেকে কম থাকে। নর্মাল আমরা তো জানি যে আমরা তো পিএইচ এর স্কেলটা আমরা সম্পর্কে ধারণা পেয়েছি এর আগে। তো পিএইচ 7 হলে নিউট্রাল, 7 থেকে বেশি হলে ক্ষারীয়, 7 থেকে কম হলে অম্লীয়। তো যেহেতু অ্যাসিড বৃষ্টি বলতেছি, তার মানে কি এটার পিএইচ এর মান অবশ্যই 7 থেকে কম হবে, বা স্বাভাবিক পানির যে পিএইচ এর মান থাকে তার থেকে কম হবে। তার থেকে কম হবে বিধেই কিন্তু এটাকে আমরা কি বলতেছি, অ্যাসিড বৃষ্টি বলতেছি। এরপরে বলছে দেখো, বৃষ্টির পানির পিএইচ এর মান 4 বা তার কম হয়ে গেলে সেই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। সো এখন আমরা আরো নির্দিষ্ট করে দিচ্ছি যে হ্যাঁ, পিএইচ এর মান কম, তো তাহলে কমতে কমতে কত কম হতে পারে। সো এখানে 4 লিমিটটা হচ্ছে পিএইচ এর মান যদি 4 বা তার থেকে কম যদি হয়, তখন সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। অ্যাসিড বৃষ্টি দুইটি কারণে হতে পারে। তো ফার্স্টে আমরা সংজ্ঞা দিলাম যে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান কত হতে পারে, এই রিলেটেড কথাবার্তা বললাম। এবারে আসো অ্যাসিড বৃষ্টি কোন কোন কারণে হতে পারে। তো দুইটা রিজন আমরা এখানে এটা নিয়ে আলোচনা করব, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। এবারে আসো প্রাকৃতিক কারণ কোনটা। আচ্ছা, তো বলতেছে দেখো যে বায়ুমণ্ডলের প্রায় 78% নাইট্রোজেন গ্যাস এবং 21% অক্সিজেন গ্যাস থাকে। আমাদের বায়ুমণ্ডলের টোটাল যে উপাদান, এর মধ্যে 78% নাইট্রোজেন এবং 21% অক্সিজেন রয়েছে। বৃষ্টির সময় আকাশে মেঘের ঘর্ষণের ফলে বজ্রপাত হয় এবং সেই স্থানের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা প্রায় অ্যারাউন্ড 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। মানে বৃষ্টির পানির যে তাপমাত্রা, সেই ওই যে যখন আকাশে যখন মেঘ করে, তখন আমরা কি বলি, মেঘের সাথে মেঘের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে স্থানের তাপমাত্রা অনেক বেড়ে যায়, অ্যারাউন্ড প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। এবং এই যে নাইট্রোজেন ও অক্সিজেন আছে, এরা পরস্পরের সাথে মিলিত হয়ে কি উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, যা পরবর্তীতে অক্সিজেনের সাথে মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং পানির সাথে মিশ্রিত হয়ে কি করে, অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। আচ্ছা, এবারে আসো আমরা এখন এই পুরো সামারিটা এখানে বিক্রিয়ার সাহায্যে বুঝবো। তো যেটা বললাম যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে কত পার্সেন্ট, 78%, অক্সিজেন আসে কত পার্সেন্ট, 21%। সো নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে ফার্স্টে উৎপন্ন করতেছে কি, নাইট্রিক অক্সাইড। তাহলে এই যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, এখানের তাপমাত্রা থাকে অ্যারাউন্ড 3000 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রাটা এত বেশি তাপমাত্রা কোন জায়গা থেকে আসতেছে, আকাশে মেঘের সংঘর্ষের ফলে সেই বিদ্যুৎ যেখানে চমকাচ্ছে সেখান থেকে একটা হিউজ পরিমাণ তাপ উৎপন্ন হয়। সো সেই তাপ থেকে আমরা পাচ্ছি। এবারে খেয়াল করো, এই নাইট্রিক অক্সাইড, এটা তো একটা অক্সাইড, এইটা বায়ুমণ্ডলে তো আরও অক্সিজেন, এমন না যে সমস্ত অক্সিজেন এখানে বিক্রিয়া করছে, এমনটা না। তাহলে নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলের যে অক্সিজেন রয়েছে বা বায়ুমণ্ডলের সাথে যে অক্সিজেনগুলো থাকে, এদের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে কি উৎপন্ন করতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড দেন সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। দেখো আমরা এখানে এইভাবে ভাগ করতে পারি, এক ভাগে যাবে এইচ, আর এক ভাগে যাবে ও, আর এক ভাগে যাবে হচ্ছে এইচ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ফার্স্টে তুমি এই দুইটাকে একত্রিত করে ফেলো, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে দেখো HNO2 আগে থেকেই ছিল, এর সাথে একটা অক্সিজেন এসে HNO3 উৎপন্ন করেছে, যার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর দেখো অ্যানাদার হাইড্রোজেন, আর এখানে আছে একটা NO2, HNO2 মিলে উৎপন্ন করতেছে নাইট্রাস অ্যাসিড। তার মানে আমরা এই যে কারণটা হচ্ছে বা এই যে বিক্রিয়াগুলো হচ্ছে, এগুলো সব কিন্তু প্রাকৃতিক উপায় হচ্ছে। সো মাঝে মাঝে প্রাকৃতিক উপায় এরকম বৃষ্টি হতে পারে, তখন আমরা বলতে পারি যে এইগুলো অ্যাসিড বৃষ্টির প্রাকৃতিক কারণ। আচ্ছা, প্রাকৃতিক কারণে আমি আর একটা পয়েন্ট একটু উল্লেখ করে দিই। অনেক সময় হয় যে দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে, H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা উৎপন্ন করতে পারে। এটাকে কেন প্রাকৃতিকের মধ্যে রাখা যাবে, অনেক সময় হয় না যে বিভিন্ন দাবানল বা হচ্ছে গিয়া যে লাভা থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি হয়, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দাবানলের কথা বলো বা মানে বিভিন্ন যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের স্থান থেকে যে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে সৃষ্টি হচ্ছে,
এগুলো কিন্তু প্রাকৃতিক কারণ, এগুলো কিন্তু আসলে মানব সৃষ্টি করছে না। তো তুমি তখন চাইলে ব্যাখ্যা হিসেবে এই সকল পয়েন্ট বা এই সকল বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডের এই সকল বিক্রিয়া প্রাকৃতিক কারণের মধ্যে তুমি চাইলে উল্লেখ করতে পারো। আচ্ছা, এবার যাচ্ছি আমরা মানব সৃষ্ট কারণে, যেটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা দেখো, মানব সৃষ্ট কারণে কি বলছেন, বিভিন্ন যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা, কলকারখানায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও সালফারযুক্ত কয়লা, পেট্রোলিয়াম ও শুকনো কাঠ ব্যবহার করা হয়। দেখো অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছে যে আমরা যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে সেই এখানে কি করি, আমরা কার্বন এবং সালফারযুক্ত কয়লা ব্যবহার করি, ঠিক আছে। এছাড়াও কিন্তু ফসিল ফুয়েল বার্ন করার ফলে সেখানেও কার্বন থাকে, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তো ইত্যাদি এই কথাগুলো এখানে বলছে। ফলে বিভিন্ন আচ্ছা ভিন্ন ভিন্ন না, আমরা বিভিন্ন লিখি, ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, বৃষ্টির পানির সাথে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এরকমভাবে তোমরা চিন্তা করতে পারো যে হ্যাঁ, বৃষ্টির পানি এবং এই যে ক্ষতিকর গ্যাস, এরা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে কি করতে পারে, অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। আচ্ছা, এবারে দেখো আমরা এখন এইগুলোকে তো এতক্ষণ মুখে বললাম, এবার আসলে বিক্রিয়ার সাহায্যে আমাদেরকে সেটা দেখাতে হবে। তো এই সকল গ্যাসের সোর্স অলরেডি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, যে শিল্প কারখানা, বিভিন্ন ইটভাটা বা আরও অন্যান্য যেগুলো আছে সেখান থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস আসে। তো ধরো সালফার ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে ভেসে বেরাচ্ছে, বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করতে পারে সালফিউরাস অ্যাসিড। এটা একটা অ্যাসিড বৃষ্টির একটা উপাদান হতে পারে। আচ্ছা, এটার বিপরীতে ঘটতে পারে, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সালফার ট্রাইঅক্সাইড। কারণ দেখো বায়ুমণ্ডলে তো অক্সিজেন রয়েছে, তাহলে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে। এখানে অনেক সময় ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5 উৎপন্ন হতে পারে, মানে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। এখানে কাজ করতে পারে বলতে প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইড থেকে পানি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। তো এটাও একটা অ্যাসিড বৃষ্টির উপাদান হতে পারে। গেল দুইটা পয়েন্ট। 3 নম্বরে দেখো, এই যে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাও কিন্তু আমাদের শিল্প কারখানা থেকে বের হচ্ছে। শিল্প কারখানার চিমনি থেকে আমরা বিভিন্ন ক্ষতিকর যে গ্যাসসমূহ পাই, এর মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডও থাকে। নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড নামক দুইটা অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এই নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড এটা কিন্তু তোমার প্রাকৃতিক কারণের মধ্যেও আসতে পারে, মানবসৃষ্ট কারণের মধ্যেও আসতে পারে। প্রাকৃতিক কারণের মধ্যে এদেরকে কয়েকটা মানে সার্কেল ওয়াইজ আসে। ফার্স্টে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেখান থেকে নাইট্রিক এবং নাইট্রাস অ্যাসিড। আর এখানে যেটা হচ্ছে, আমাদের শিল্প কারখানার চিমনি থেকে সরাসরি এই ক্ষতিকর গ্যাসটা নির্গত হয়, যেটা কিনা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করতে পারে। আচ্ছা, সর্বশেষ দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোনটা, যেটা আমরা ধরো ফসিল ফুয়েল বার্ন করতেছি, আমরা হচ্ছে গিয়া যে ইট, যেটা বললাম যে ইট ভাটায়, কারখানাতে আমরা কার্বন মানে কাঠ বা কয়লাকে পোড়াচ্ছি, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে পারে। আমাদের গাড়ির জ্বালানি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হতে পারে। রান্না বান্নার কাজে আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারি। সো এরকম নানান কাজে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করি। ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এখন কার্বনিক অ্যাসিড যদিও একটা দুর্বল অ্যাসিড, এটা খুব বেশি একটা ইম্প্যাক্ট রাখে না। বেসিক্যালি ইম্প্যাক্ট রাখতেছে কারা, এই যে এগুলো হচ্ছে সবল অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা সবাই ইম্প্যাক্ট রাখতেছে এবং এরাই মূলত অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। মানব সৃষ্ট যে কারণ, সেখানে এরা অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। আচ্ছা, এবারে আসো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব, মানে অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। ঠিক আছে, সো আমরা এখন এই পয়েন্টগুলো দেখবো যে অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। 1 নম্বরে দেখো, 1 নম্বরে কি বলেছে, পানিতে কি কি সমস্যা হতে পারে। সো ফার্স্ট অফ অল, পানির পিএইচ এর মান কমে যাবে, কারণ অ্যাসিড বৃষ্টি হচ্ছে নর্মাল পানির পিএইচ এর মান কত, 7, নিউট্রাল হলে একদম 7, বাট 7 এর কাছাকাছি থাকে। কিন্তু অ্যাসিড বৃষ্টি হলে পানির পিএইচ এর মান কত চলে আসবে, পানির পিএইচ এর মান অ্যারাউন্ড 4 বা তার থেকে কম হয়ে যাবে। সো পানির পিএইচ এর মান কমে যাবে। আচ্ছা, জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হবে, যেহেতু পানিটা অম্লীয় হয়ে যাচ্ছে, তার মানে এখানে জলজ প্রাণীর যে বাসস্থান, সেই বাসস্থানটা ধ্বংস হয়ে যাবে। পানি তো আর সেই স্বাভাবিক যে নিউট্রাল যে পানি বা নিউট্রাল যে অবস্থা, সেই অবস্থানে নেই, তার মানে এখানে জলজ প্রাণী সার্ভাইভ করতে পারবে না। তারপরে দেখো, মাছ সহ অন্যান্য প্রাণীর জীবন হুমকির মুখে পড়ে যাবে। সো হুমকির মুখে পড়ে যাবে, যারা সার্ভাইভ করতে পারবে তো পারবে, অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা ছোট ছোট মাছ এই পানিতে মারা যাবে। আচ্ছা, মাটির ক্ষেত্রে কি হয়, দেখো মাটির পিএইচ এর মান কমে যায়।
হ্যাঁ এটা সত্য, মাটির পিএইচ মান কমে যাচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। মাটির উর্বরতা বলতে মাটিতে তো বিভিন্ন উপাদান একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, তো আমি সেখানে যদি অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো অবশ্যই সেখানের যে উর্বরতা আছে সেই উর্বরতা নষ্ট হয়ে যাবে, মাটির উপকারী কীটপতঙ্গ মারা যায়, ফসলের ক্ষতি হয়। সো এই যে মাটির ক্ষেত্রে আমরা এই সকল উপাদান পাচ্ছি। আচ্ছা, আর একটা কথা বলছে এখানে দেখো যে গাছের পাতা ফ্যাকাশে বর্ণ হয়ে যায় এবং মারা যায়, মানে গাছের যে সবুজ বা গাছের মধ্যে তো ক্লোরোফিল থাকে পাতার মধ্যে, তাহলে এই যে অ্যাসিড বৃষ্টির ফলে গাছের সেই ক্লোরোফিল মানে পাতার যেই উপাদানগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, পাতা মারা যায়, গাছটাও মারা যায়। আমরা কিন্তু এই যে গাছের পাতা ফ্যাকাশে বর্ণ হয়ে যায় এইটা দেখে আসলে সহজেই বোঝা যায় যে ওই এলাকায় অ্যাসিড বৃষ্টি হয়েছে কিনা। অ্যাসিড বৃষ্টি হলে সেইখানের গাছের পাতাগুলো মারা যাবে। তো আমরা এই গাছের পাতা ফ্যাকাশে বর্ণ হয়ে যাওয়া দেখে আমরা বুঝতে পারি যে না, রিসেন্ট সময়ে এই এলাকায় বা এই আশেপাশের অঞ্চলে অ্যাসিড বৃষ্টি হয়েছিল। এটা একটা সিমটম অ্যাসিড বৃষ্টির মানে বর্ণনা করার ক্ষেত্রে। আচ্ছা, মানুষ এবং পরিবেশের কী কী হতে পারে দেখো, তাহলে আমরা কিন্তু ক্ষতিকর প্রভাবটা ফার্স্টে আমরা পানির জন্য ব্যাখ্যা করলাম যে হ্যাঁ পানিতে এই সমস্যা হতে পারে, দেন আমরা মাটিতে কী কী হতে পারে সেগুলো ব্যাখ্যা করলাম। এবার আসো পরিবেশের কী কী সমস্যা হতে পারে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাসিড বৃষ্টি সরাসরি মানুষের গায়ে পড়লে ফোসকা পড়ে যাবে। ফোসকা অর্থাৎ যে আমাদের যদি খালি গায়ে যারা কৃষক যারা থাকে তারা যদি মাঠে কাজ করতে থাকে, যদি ইন দ্য মিন টাইম ওই সময় অ্যাসিড বৃষ্টি হয় তাহলে অবশ্যই তাদেরকে ওখান থেকে চলে আসতে হবে, তা না হলে এই অ্যাসিড বৃষ্টি তাদের গায়ে ফোসকার সৃষ্টি করবে। রাস্তাঘাটের ক্ষতি হবে, ইমারত ও ভবনসমূহের রং উঠে যাবে। সো ব্যাপারটা তো বুঝতেই পারতেছে যে রাস্তাঘাট, ইমারত, ভবনসমূহ যেগুলো আছে সুন্দর রং করা, সেগুলোর ক্ষতি হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পয়েন্টটা, মার্বেল পাথর দ্বারা তৈরি যে ভবনসমূহ আছে, মার্বেল পাথর দ্বারা তৈরি ভবনসমূহের সৌন্দর্য নষ্ট হবে। কেন? কারণ অ্যাসিড বৃষ্টির যেই অ্যাসিড এবং এখানে আছে ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল পাথরের মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যাসিড বৃষ্টির যে অ্যাসিডের উপাদানসমূহ সেগুলো বিক্রিয়া করে কি করতে পারে, এই অ্যাসিডের সৌন্দর্যকে মানে এই ইমারতের সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে। সো যেরকম তাজমহল বা এরকম আরও যারা যে লাক্সারিয়াস যেই উপাদানগুলো থাকে, আমাদের বাংলাদেশে অনেকগুলো মসজিদ হয়েছে, ডিজিটাল মসজিদ, যেগুলো অনেক সুন্দর, একদম সাদা চুন দিয়ে করা আর কি। তাহলে এই চুনের মধ্যে আছে ক্যালসিয়াম অক্সাইড, ইভেন কোনো ক্ষেত্রে পাথর থাকে যেটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। তাহলে এই সকল মসজিদ, এই সকল ভবন যদি কোনো কারণে অ্যাসিড বৃষ্টির কবলে পড়ে তখন কিন্তু সেখান থেকে কি হয়ে যাবে, এটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি একটা সিম্পল উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। দেখো ক্যালসিয়াম কার্বনেট আর হতে পারে কি অন্য যে কোনো অ্যাসিড হতে পারে, লাইক কার্বনিক অ্যাসিড বা অন্য যে কোনো অ্যাসিড বিক্রিয়া করেই কিন্তু তোমার সেইটার সৌন্দর্যটাকে কি করে ফেলবে, নষ্ট করে ফেলবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমরা এই টাইপের বিক্রিয়া সেখানে ঘটতে পারে, ক্যালসিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড, পানি। সো এই যে দেখো এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু সেখানে আর তোমার থাকছে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলতেছে, ফলে ওই সকল ভবনের সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এইটুকু পয়েন্ট প্রপারলি বুঝতে পারলাম। এবারে চলো আমরা যাচ্ছি আমাদের নেক্সট অংশে। এবারে যাচ্ছি আমরা লবণ ও তার শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে অ্যাসিড এবং ক্ষার। তো দেখো অ্যাসিড এবং ক্ষার যেখানে থাকবে সেখানে কিন্তু লবণ চলে আসবে, কারণ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে লবণ এবং পানি তৈরি হয়। সো এখানে আমরা এখন লবণ নিয়ে কথা বলবো। আচ্ছা আসুন, তো ডেফিনেশন কি হতে পারে লবণের, বলতেছে যে অ্যাসিড এর সাথে ক্ষারও আসতে পারে অথবা ক্ষারকও আসতে পারে, যেই আসুক না কেন, ক্ষার আসুক অথবা ক্ষারক আসুক, বিক্রিয়ায় পানি ব্যতীত অন্য যে পদার্থটি তৈরি হয় তাকে লবণ বলে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে অ্যাসিডের সাথে ক্ষার আসুক বা ক্ষারক আসুক, যেই আসুক না কেন, এখান থেকে লবণ পানি ব্যতীত অন্য যে তৈরি হবে তাকে আমরা কি বলবো, লবণ বলবো। আচ্ছা, তো এখানে ফলো করো, এই যে দেখো এই যে লবণ আসছে, এই যে পানি আসছে, তার মানে কি HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl এর H প্লাস, Cl মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম প্লাস, OH মাইনাস। তাহলে OH যাবে কোথায়, OH যাবে হচ্ছে H এর কাছে, আর সোডিয়াম যাবে ক্লোরিনের কাছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হলো। ওকে, গেল এইটুকু। এবারে দেখো লবণ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা এখন তোমাদের সামনে উপস্থাপন করব। এইটা একটা ভালো মতো আমাদেরকে দেখতে হবে। যে কোনো লবণের, খেয়াল করো এখানে যেটা বলতেছে, তো যে কোনো লবণের ক্ষেত্রে আমরা এই শর্তটা মেনে নেব আর কি। যে কোনো লবণের একটা ধনাত্মক প্রান্ত থাকবে, একটা ঋণাত্মক প্রান্ত থাকবে। লবণের ধনাত্মক অংশকে বলা হয় ক্ষারীয়মূলক। ক্ষারীয়মূলক কেন? এটা ক্ষার থেকে আসে। তো দেখো এই সোডিয়াম ক্লোরাইড কীভাবে তৈরি হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর সমন্বয়ে তৈরি হতে পারে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের Na+ থেকেই তো সোডিয়াম প্লাসটা এসেছে। তাহলে লবণের পজিটিভ মূলকটা ক্ষার থেকে আসে বিধে একে আমরা ক্ষারীয় মূলক বলি, আর লবণের ঋণাত্মক মূলকটা অম্ল। দেখো HCl এর যে ঋণাত্মক প্রান্ত সেটা হচ্ছে Cl, তাহলে লবণের ঋণাত্মক মূলকটি অম্ল থেকে আসে, তাই একে অম্লীয় মূলক বলে। সো আমাদেরকে এটা অলওয়েজ মনে রাখতে হবে, লবণের ধনাত্মক মূলক বা ক্ষারীয় মূলক
বললে সেখানে লবণের ক্ষারীয় মূলক বললে সেখানে লবণের পজিটিভ মূলককে বোঝানো হয়, আর লবণের ঋণাত্মক মূলক বললে তখন সেখানে লবণের অম্লীয় মূলককে বোঝানো হয়। এটা ক্ষার থেকে আসে বিধায় ক্ষারীয় মূলক, এটা অম্ল থেকে আসে বিধায় এটাকে আমরা অম্লীয় মূলক হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, গেল এটা। এবারে আসো আমাদের লবণের কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা এখন সেই ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে জানবো। ফাইন, তো আসো আমরা এখন সেই লবণের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। দেখো এখানে কি বলছে। আচ্ছা, সো ফার্স্টে আসো, লবণ হয় মূলত 3 প্রকার। একটা হচ্ছে অম্লীয় লবণ, একটা হচ্ছে ক্ষারীয় লবণ, আর একটা হচ্ছে নিরপেক্ষ লবণ। মানে আমরা 3 প্রকার লবণ পাই, একটা হচ্ছে অম্লীয় লবণ, একটা হচ্ছে ক্ষারীয় লবণ, একটা হচ্ছে নিরপেক্ষ প্রকৃতির লবণ। অম্লীয় লবণের সংজ্ঞা কি দেখো, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার। এখানে ক্ষারও হতে পারে অথবা ক্ষারকও হতে পারে, বাট অ্যাসিড তীব্র হবে, অ্যাসিড তীব্র এবং মৃদু ক্ষার বা ক্ষারকের সমন্বয়ে যে লবণ তৈরি হয় তাকে অম্লীয় লবণ বলে। আসলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখো, এখানে HCl, HCl এর সাথে উৎপন্ন হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড FeCl, FeOH2। তো বিক্রিয়াটা আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে HCl কে ভাগ করো, কি পাওয়া যাবে বলো তো, H প্লাস Cl মাইনাস। FeOH2 কি পাওয়া যাবে বলো তো, Fe2 প্লাস OH মাইনাস, OH মাইনাস। তাহলে আমরা ফার্স্টে 2 ভাগে ভাগ করলাম। এবারে এই যে ক্ষার থেকে আসছে Fe, এখান থেকে আসতেছে Cl, তাহলে FeCl2 আর H আর OH মিলে উৎপন্ন হচ্ছে পানি। তাহলে এইখানে এই যে আমরা যে লবণটা উৎপন্ন করতে পারলাম, যার নাম, যে লবণের নাম কি, যে লবণের নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। এই যে ফেরাস ক্লোরাইড, এটা একটা অম্লীয় লবণ। কেন বলো তো, কারণ এই যে এই ফেরাস ক্লোরাইড লবণটা যখন তৈরি হয়েছে তখন সেখানে অ্যাসিড হিসেবে যেই অ্যাসিডটি ছিল সেটা অনেক তীব্র একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুব তীব্র একটা অ্যাসিড ছিল, ফলে এই ফেরাস ক্লোরাইড লবণটা আমরা এখানে তৈরি করতে পারলাম। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আছে এখানে দেখো, সালফিউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হচ্ছে। তো আসলে আমরা একটু বিক্রিয়াটা একটু বুঝি। সালফিউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে H2SO4 সালফিউরিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। তাহলে প্রথমত 2 ভাগে ভাগ করো, 2 ভাগে ভাগ করলে কি পাচ্ছি আমরা, অ্যামোনিয়াম আয়ন পাচ্ছি, হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি। সালফিউরিক অ্যাসিডকে ভাগ করলে কি পাচ্ছি আমরা, H প্লাস পাচ্ছি, SO4 2 মাইনাস পাচ্ছি। তাহলে অ্যামোনিয়াম আর সালফেট মূলক যাচ্ছে, H প্লাস আর OH মাইনাস যাচ্ছে, সো উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম সালফেট NH4SO4, এখানে ব্র্যাকেট দিয়ে একটা 2 দাও, প্লাস হচ্ছে H2O। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম যেহেতু এখানে 2টা, সো এখানে একটা 2 হবে আর এখানে একটা 2 হবে। তাহলে এই যে দেখো, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি হচ্ছে। এই যে লবণটা, এই লবণটা একটা অম্লীয় লবণ, কেননা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড একটা সবল অ্যাসিড বা তীব্র সক্রিয় অ্যাসিড। সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের সমন্বয়ে এটা তৈরি হয়েছে। সো অতএব এখানেও কিন্তু আমরা ওই উদাহরণটাই বলবো, সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট প্লাস পানি তৈরি হচ্ছে। গেল, তাহলে আমরা অম্লীয় লবণটাকে চিনতে পারলাম, এইটুকু আমরা বুঝতে পেরেছি। এবারের কাজ কি দেখো, এবারের কাজ হচ্ছে অম্লীয় লবণ কি করতে পারে, ক্ষারকে প্রশমিত করতে পারে। অম্লীয় লবণ ক্ষারকে প্রশমিত করতে পারে, আমরা এখন সেই বিক্রিয়াগুলোই দেখব। আচ্ছা দেখো, আমরা যাচ্ছি এরপরে কি বললাম, যে অম্লীয় লবণ সমূহ ক্ষারকে প্রশমিত করতে পারে। অর্থাৎ অম্লীয় লবণের মধ্যে কিন্তু দেখো সেটা একটা লবণ, বাট তার মধ্যে যে অ্যাসিডীয় একটা ভাব, এই ভাবটা কিন্তু তার মধ্যে থেকে যায়। এজন্য অম্লীয় লবণ সমূহ ক্ষারের সাথে বিক্রিয়া করে ওই ক্ষারকেও প্রশমিত করতে পারে। ফর এক্সাম্পল, আসো আমরা এই যে দেখো, আমরা একটু আগেই যে অ্যামোনিয়াম সালফেট যে লবণটা পেয়েছিলাম, সালফিউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার ফলে যে লবণটা পেয়েছিলাম, এবারে ধরো সেই অ্যামোনিয়াম সালফেট লবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে। তো আমরা আসলে এটাকে একটু ভাগ করি, এখানে হচ্ছে অ্যামোনিয়াম পজিটিভ মূলক, সালফেট নেগেটিভ মূলক, সোডিয়াম পজিটিভ মূলক, হাইড্রোক্সাইড নেগেটিভ মূলক। তো কি উৎপন্ন হবে দেখো, সবার আগে সোডিয়াম আর সালফেট এরা একত্রিত হয়ে সোডিয়াম সালফেট তৈরি করবে, সোডিয়াম এবং সালফেট এরা একত্রিত হয়ে সোডিয়াম সালফেট তৈরি করবে। আচ্ছা, তাহলে বাকি থাকতেছে আমার কাছে অ্যামোনিয়াম মূলক, আর এখান থেকে থাকতেছে হাইড্রোক্সিল মূলক। তো অ্যামোনিয়াম মূলককে 2 ভাগে ভাগ করো, এক ভাগে যাবে অ্যামোনিয়া গ্যাস আর এক ভাগে যাবে হাইড্রোজেন আয়ন। তাহলে এই সেই অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি হবে H2O পানি। তার মানে আমরা অ্যামোনিয়াম সালফেট লবণ থেকে আমরা কি পাচ্ছি, সোডিয়াম সালফেট, অ্যামোনিয়া গ্যাস এবং পানি। তাহলে কি করতে পারতেছে, এই অ্যামোনিয়াম সালফেট লবণটা ক্ষারকে প্রশমিত করতে পারতেছে। কেন? কারণ এটা একটা অম্লীয় লবণ। অম্লীয় লবণ কি করতে পারে, ক্ষারকে প্রশমিত করতে পারে। আচ্ছা, গেল এইটুকু কথা। এবারে আসো অ্যানাদার টাইপের যেই পয়েন্টগুলো আছে, ক্ষারীয় লবণ কারা দেখো, তীব্র ক্ষার, যেটা মনে রাখবা যে যার কথা বলবে বা যার নামে লবণটা চলবে
সে তীব্র থাকবে। তাহলে তীব্র ক্ষার ও মৃদু অ্যাসিডের সমন্বয়ে যে লবণ তৈরি হয় তাকে ক্ষারীয় লবণ বলে। ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কে আছে কার্বনিক অ্যাসিড আছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস, কার্বনিক অ্যাসিডের হাইড্রোজেন প্লাস কার্বনেট মূলক মাইনাস, তাহলে এইচ আর ওইচ মূলক মিলে উৎপন্ন হবে পানি, আর সোডিয়াম আর কার্বনেট মূলক মিলে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। তাহলে এই যে সোডিয়াম কার্বনেট লবণ এটা একটা ক্ষারীয় লবণ, এটা একটা ক্ষারীয় লবণ। আচ্ছা, যাচ্ছি আমরা এরপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আসো। তাহলে হাইড্রোক্সিল মূলক আর হাইড্রোজেন মূলক মিলে তৈরি হচ্ছে H2O পানি, আর ক্যালসিয়াম আর কার্বনেট মূলক মিলে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট এরা সবাই ক্ষারীয় লবণ, কেননা এখানে হচ্ছে তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের সমন্বয়ে এই সকল লবণসমূহ তৈরি হয়। আচ্ছা, এখন দেখো এরপর আমি কি লিখছি যে ক্ষারীয় লবণসমূহ অম্লকে প্রশমিত করতে পারে। যেরকমভাবে অম্লীয় লবণসমূহ যেরকমভাবে ক্ষারকে প্রশমিত করতে পারতো, ঠিক সেইমভাবে ক্ষারীয় লবণসমূহ অম্লকে প্রশমিত করতে পারে। তো এখান থেকে আসলে বিক্রিয়াটা কি হচ্ছে, সোডিয়াম কার্বনেট আর HCl এর মধ্যকার বিক্রিয়াটা যদি একটু তোমাদেরকে ভেঙে দেখাই, ধরো Na2CO3 প্লাস HCl বিক্রিয়া করছে, তাহলে প্রথম কাজ হচ্ছে Na হবে প্লাস, কার্বনেট হবে মাইনাস, HCl এর H প্লাস Cl মাইনাস, তাহলে হাইড্রোজেন। আচ্ছা, আবার কার্বনেট মূলককে দুই ভাগে ভাগ করা যায়, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আয়ন। তাহলে সোডিয়াম যাবে পজিটিভ যাবে কার সাথে, ক্লোরিনের সাথে, উৎপন্ন হবে কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরিন মিলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। এখানে পাচ্ছি কাকে, কার্বন ডাইঅক্সাইডকে, আর এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন অক্সিজেন মিলে উৎপন্ন হবে পানি। তো যেহেতু সোডিয়াম এখানে দুইটা, তো এখানে 2 মোল সোডিয়াম হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমরা অ্যাসিডকে প্রশমিত করতে পারি, কে আমাদের একটা ক্ষারীয় লবণ গিয়ে কাকে প্রশমিত করতে পারলো, অ্যাসিডকে প্রশমিত করতে পারলো। সিমিলার ওয়েতে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন তোমরা HCl এর বিক্রিয়া ঘটাবা, সেম প্রোডাক্টই আসবে, ক্যালসিয়াম ক্লোরাইড পাবো, পানি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো। তো আমরা এখান থেকে মূলত এই ক্ষারীয় লবণের যে ক্ষারীয় ক্যারেক্টারটা, এইটা কিন্তু এখান থেকে ফুটে আসতেছে, কারণ সেই অ্যাসিডকে প্রশমিত করতে পারে। নিরপেক্ষ প্রকৃতির লবণ, দেখো কি বলতেছে এখানে, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার অথবা মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষার, মানে এখানে দুইটাই সেম কোয়ালিটির, আইদার তীব্র হলে দুইটাই তীব্র, মৃদু হলে দুইটাই মৃদু, পরস্পরের সাথে বিক্রিয়া করে যে লবণ তৈরি করে তাকে নিরপেক্ষ প্রকৃতির লবণ বলে। যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে H আর OH মূলক মিলে উৎপন্ন হচ্ছে পানি, Na আর Cl মিলে উৎপন্ন হচ্ছে NaCl। এখান থেকে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে, নিরপেক্ষ প্রকৃতির লবণ তৈরি করতে পারে। আবার দেখো ইথানোয়িক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, অ্যামোনিয়াম ইথানয়েট এবং পাচ্ছি আমরা কি পানি। সো এটা হচ্ছে দুর্বল প্রকৃতির লবণ, যেখানে মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার এখানে কাজ করছে। তো সহজ হিসাব, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে যে লবণ এবং পানি তৈরি করতে পারবে, সেটাকে আমরা নিরপেক্ষ প্রকৃতির লবণ এবং পানি বলতে পারবো। লবণও নিরপেক্ষ প্রকৃতির হবে, আর পানিতে সবসময় নিরপেক্ষ প্রকৃতিরই থাকে। আচ্ছা, তো তাহলে আমরা এই সম্পূর্ণ অংশের মধ্যে আমরা মূলত অ্যাসিড বৃষ্টির একটা হিউজ পার্ট আমরা এখানে আলোচনা করলাম। লবণ নিয়ে এখানে কথা বলা হয়েছে, অম্লীয় লবণ, ক্ষারীয় লবণ, নিরপেক্ষ লবণ। অম্লীয় লবণগুলো আবার ক্ষারকে প্রশমিত করতে পারে, ক্ষারীয় লবণগুলো আবার অম্লকে প্রশমিত করতে পারে। এই সমস্ত কিছু ডিটেলসে আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি। তো তাহলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।